নমস্কার বন্ধুরা, আমি অনির্বাণ বিশ্বাস, অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ রেভিনিউ ডব্লিউবিসিএস। দীর্ঘদিন ধরে কিছু ব্যক্তিগত ব্যস্ততার জন্য আমি ভিডিও আনতে পারিনি। তো এখন আমি প্রতি সপ্তাহে একটা করে ভিডিও দেবো এমসিকিউ এর উপর, বিভিন্ন টপিক্সের উপর। সামনে আমাদের ডব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষাটা আসছে। আমি ইম্পর্টেন্ট এমসিকিউস গুলো প্রত্যেকটা সাবজেক্ট যদি করাতে থাকবো, তাই আমার চ্যানেলে চোখ রাখবে এবং তোমাদের ডব্লিউবিসিএস প্রিলির প্রস্তুতি অনেকটাই এই ভিডিওগুলো দেখে হয়ে যাবে। তাহলে আজকে আমরা শুরু করছি ইকোনমিক্সে ব্যাংকিং নিয়ে কিছু এমসিকিউ আমরা আলোচনা করবো। 25খানা ইম্পর্টেন্ট এমসিকিউ আছে, তোমাদের আগামী ডব্লিউবিসিএস প্রিলিমিনারিতে খুব হেল্পফুল হবে। তো প্রথম প্রশ্ন কি বলছে, ভারতের মনিটারি অথরিটি নিয়ন্ত্রক সংস্থা কোনটা? তো উত্তর হচ্ছে আরবিআই। মুদ্রানীতি মানে হচ্ছে দেশে কত টাকা থাকবে, কত টাকা সুদে ঋণ দেওয়া নেওয়া চলবে, বাজারে লিকুইডিটি কতটা থাকবে, এই সবকিছুর একটা নিয়ন্ত্রক সংস্থা হচ্ছে আরবিআই। যেমন ভেবে দেখো, একটা পুরো দেশের অর্থনীতি একটা গাড়ি, এই গাড়ির অ্যাক্সিলারেটর এবং ব্রেক দুটোই ধরে রেখেছে আরবিআই। যদি টাকা কম হয়, আরবিআই অ্যাক্সিলারেটর চাপিয়ে লিকুইডিটি বাড়ায়। যদি টাকা বেশি হয়, ইনফ্লেশন বাড়ে, আরবিআই ব্রেক কষে ইন্টারেস্ট রেট বাড়ায়। কোশ্চেন নাম্বার 2 বলছে, আরবিআই কোন সালে জাতীয়করণ করা হয়? অপশন এ 1949। আরবিআই গঠন হয়েছিল 1935 সালে ব্রিটিশ রুলের সময় একটা প্রাইভেট শেয়ার হোল্ডার্স ব্যাংক হিসেবে। কিন্তু স্বাধীনতার পরে সরকার মনে করলো দেশের সেন্ট্রাল ব্যাংক প্রাইভেট হাতে থাকা দরকার, কখনোই দরকার নয়। তাই 1949 সালে আরবিআই কে ন্যাশনালাইজ করা হয়। নিচের কোনটা আরবিআই এর কাজ নয়? এর উত্তর হবে প্রোভাইডিং লং টার্ম ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট। আরবিআই এর যে প্রধান কাজ সেগুলো হচ্ছে কারেন্সি ইস্যু করা, এক্সেপ্ট 1 টাকার নোট, ব্যাংকার টু দি ব্যাংকস, ব্যাংকার টু দি গভর্নমেন্ট, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভকে পরিচালনা করা এবং মনিটারি পলিসি চালানো, এই সব হচ্ছে আরবিআই এর কাজ। কিন্তু লং টার্ম ইন্ডাস্ট্রিয়াল ক্রেডিট দেওয়া আরবিআই এর কাজ নয়। এটা করে থাকে আইএফসিআই, সিডবি, আইডিবিআই এবং অন্যান্য কিছু ডেভেলপমেন্টাল ইনস্টিটিউটস। তো আরবিআই সরাসরি কিন্তু ইন্ডাস্ট্রিকে লং টার্ম লোন দেয় না, এটা কিন্তু তার রোল নয়। কোশ্চেন নম্বর 4 বলছে যে আরবিআই এর কোন বিভাগ মনিটারি পলিসিকে পরিচালনা করে? তো অপশন হচ্ছে মনিটারি পলিসি ডিপার্টমেন্ট। মনিটারি পলিসি ডিপার্টমেন্ট এটা রেপো রেট, রিভার্স রেপো রেট, ক্যাশ রিজার্ভ রেশিও, স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও, এই সমস্ত পরিবর্তনের ড্রাফট তৈরি করে এবং পরে মনিটারি পলিসি কমিটি সেটার উপর একটা ফাইনাল ডিসিশন নেয়। আরবিআই প্রথম গভর্নর কে ছিলেন? এটা সবাই জানো, ওসবোর্ন স্মিথ। আরবিআই যখন বিদেশি মুদ্রা কেনা বেচা করে টাকার মানকে স্থিতিশীল রাখতে, সেই প্রক্রিয়াটাকে কি বলা হয়? তো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো করে বুঝবে। এটাকে বলছে স্টেবিলাইজেশন। অতিরিক্ত ডলার, আরবিআই কি মনে করে যখন অতিরিক্ত ডলার দেশের মধ্যে ঢুকলে এক্সপোর্টটা ক্ষতিগ্রস্ত হবে, তাই আরবিআই ফরেন এক্সচেঞ্জ মার্কেটে ডলার কেনা বেচা করে যাতে রুপি ভ্যালুটা স্টেবল থাকে। এই প্রক্রিয়াটাকে বলছে স্টেবিলাইজেশন। একটা এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। যেমন ধরো, ডাক্তার শরীরে অতিরিক্ত ইনফেকশন হলে স্টেবিলাইজ করে ভারসাম্য আনে। একই রকম ভাবে আরবিআই বাজারে অতিরিক্ত ফরেন কারেন্সি ঢুকলে স্টেবিলাইজেশন করে ব্যালেন্স আনে। নিচের কোনটা মনিটারি পলিসি টুলস এর অন্তর্ভুক্ত নয়? এটা হবে বাজেট ডেফিসিট। মনিটারি পলিসি মানে হচ্ছে টাকা এবং লোনের উপর আরবিআই এর যে কন্ট্রোল, তাই এর টুলস সবসময় হচ্ছে আরবিআই কন্ট্রোল ইনস্ট্রুমেন্টস, যেমন ক্যাশ রিজার্ভ রেশিও যেটা হচ্ছে সিআরআর, এসএলআর, স্ট্যাচুটরি লিকুইডিটি রেশিও এবং রেপো রেট বা রিভার্স রেপো রেট। কিন্তু বাজেট ডেফিসিট এটা কিন্তু ফিসকাল পলিসির অংশ। তো এটা কিন্তু সরকারের আয় ব্যয়ের হিসাব, এটা আরবিআই এর কিন্তু মনিটরি টুল কিন্তু নয়, সরকারের আয় ব্যয়ের একটা হিসাব রাখছে, তাই এটা উত্তর হবে বাজেট ডেফিসিট। আরবিআই কোন রেট ব্যবহার করে বাজারকে তার মনিটারি স্ট্যান্সটা বোঝায়? এটা হচ্ছে অবভিয়াসলি রেপো রেট, মোস্ট ইম্পর্টেন্ট। রেপো রেট হচ্ছে সেই রেট যেভাবে কমার্শিয়াল ব্যাংকস গুলো আরবিআই থেকে লোন নেয় শর্ট টার্মের জন্য। তাই যখন আরবিআই রেপো রেটটাকে বাড়াচ্ছে, ব্যাংকগুলোর কাছে টাকা ধার করা কিন্তু এক্সপেন্সিভ হয়ে যাচ্ছে, তাই বাজারে কিন্তু টাকার যোগানটা কমে যাচ্ছে, ইনফ্লেশন কমে যাচ্ছে। আবার যখন আরবিআই রেপো রেট কমায়, তখন ব্যাংক কিন্তু কম রেটে লোন নিতে পারছে, তাহলে ইজিলি লোন নিয়ে নিচ্ছে, বাজারে টাকার যোগান বেড়ে যাচ্ছে, ইনফ্লেশন বেড়ে যাচ্ছে। একইভাবে রেপো রেট পরিবর্তন করেই কিন্তু
মানে এইভাবে রেপো রেট পরিবর্তন করেই কিন্তু আরবিআই বোঝাচ্ছে যে আমরা টাইট পলিসি নিচ্ছি না আমরা লুজ পলিসি নিচ্ছি। তাই এটাকেই বলছে পলিসি রেট বা সিগন্যালিং রেট। নিচের কোনটা করলে মানি সাপ্লাই বেড়ে যায়? এটা অপশন সি হবে, আরবিআই বাই সিকিউরিটিজ। আরবিআই বাজারে যখন গভর্নমেন্ট সিকিউরিটি কিনছে, এটার মানে হচ্ছে আরবিআই ব্যাংকের হাতে টাকা দিচ্ছে এবং সিকিউরিটি নিচ্ছে, ফলে ব্যাংকের কাছে ক্যাশ বেড়ে গেল, তারা বেশি লোন দিতে পারবে, মানি সাপ্লাই কিন্তু বেড়ে যাবে। অন্যদিকে আরবিআই যদি গভর্নমেন্ট সিকিউরিটি বেচে দেয় তাহলে কিন্তু ব্যাংকের টাকা কিন্তু চলে যাচ্ছে, এর ফলে কি হচ্ছে, মার্কেটে মানি সাপ্লাইটা কমে যাচ্ছে। এটাকে বলে ওপেন মার্কেট অপারেশন, OMO। আরবিআই ইজ ব্যাংকার টু, এটা হবে বোথ সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট। আচ্ছা, ব্যাপারটা হচ্ছে আরবিআই শুধু কিন্তু ব্যাংকেরই ব্যাংক নয়, আরবিআই কিন্তু গভর্নমেন্টেরও ব্যাংকার। আরবিআই কেন্দ্রীয় সরকারের জন্য ট্রেজারি অ্যাকাউন্ট রাখে, রাজ্য সরকারের জন্য একইভাবে হিসাব এবং লোন পরিচালনা করে, ট্যাক্স কালেকশন, পাবলিক ডেপ্ট ইস্যু, ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্স, এরকম সব কাজ কিন্তু আরবিআই করে। কোন কমিটি আরবিআই কে অটোনমি দেওয়ার সুপারিশ করেছিল? এটা উত্তর হচ্ছে নারসিমহম কমিটি 2। আচ্ছা, ভারতের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস কোন সংস্থা পরিচালনা করে? এটা তোমরা জানো, ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ করে আরবিআই। ইন্ডিয়ার যে ফরেন এক্সচেঞ্জ রিজার্ভস আছে, যেমন ধরো ইউএস ডলার হলো, গোল্ড হলো, স্পেশাল ড্রয়িং রাইটস এবং রিজার্ভ ট্রেঞ্চ পজিশন, এই সব কিছু রাখার কাজ করে কিন্তু আরবিআই। ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্স, এটা একটা ফেসিলিটি, এটা আরবিআই কার জন্য দেয়? এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট। কখনো কখনো সরকারের অস্থায়ী টাকার ঘাটতি হয়, যেমন ধরো স্যালারি দিতে হবে, ডেভেলপমেন্ট ওয়ার্ক চলছে, কিন্তু ট্যাক্স কালেকশন এই মুহূর্তে কম, তখন আরবিআই সরকারকে একটা শর্ট টার্মের জন্য লোন দেয়, যাকে বলে ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্স। এটা দু ধরনের হয়, একটা হচ্ছে নর্মাল ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্স, আর একটা হচ্ছে ওভারড্রাফট। একটা হচ্ছে লিখে দিই, নর্মাল ওয়েজ অ্যান্ড মিনস অ্যাডভান্স, আরেকটা হচ্ছে তোমার ওভারড্রাফটিং। এই দুভাবে এটা দেওয়া হয়। আরবিআই সুবিধা সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট দুটোকেই দেয়, তো পাবলিক বা ব্যাংকে কিন্তু এই সুবিধা কিন্তু দেওয়া হয় না, এটা কিন্তু পিওরলি গভর্নমেন্ট লিকুইডিটি সাপোর্ট, এটা কিন্তু মনে রাখবে। আরবিআই ব্যালেন্স শিট, আরবিআই এর ফিনান্সিয়াল ইয়ার হচ্ছে জুলাই থেকে জুন, নর্মাল ফিনান্সিয়াল ইয়ার হচ্ছে এপ্রিল থেকে মার্চ, কিন্তু আরবিআই ফিনান্সিয়াল ইয়ার হচ্ছে জুলাই থেকে জুন। আচ্ছা, ভারত 1 টাকার নোট এবং সব কয়েন কে ইস্যু করে? উত্তর হচ্ছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। এটা একটা খুব ইন্টারেস্টিং ফ্যাক্ট, এটা কিন্তু সব স্টুডেন্টরাই ভুল করে, অনেকে মনে করে যে টাকা মানি হচ্ছে আরবিআই ইস্যু করে, কিন্তু 1 টাকার নোট এবং সমস্ত কয়েন এগুলো ইস্যু করে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তার কারণ কি? কারণ হচ্ছে ইন্ডিয়ান কয়েনেজ অ্যাক্ট। এই ইন্ডিয়ান কয়েনেজ অ্যাক্ট অনুযায়ী কয়েন্স আর দ্য লায়াবিলিটি অফ দি গভর্নমেন্ট, নট দ্য আরবিআই। যদিও সার্কুলেশন করে আরবিআই, কিন্তু ইস্যুইং অথরিটি হচ্ছে মিনিস্ট্রি অফ ফাইন্যান্স। তাই এটাকে একটা ট্রিক দিয়ে মনে রাখবে যে 1 টাকার উপরে যত নোট আছে, সেটা 5 টাকার নোট হলো, 10 টাকার নোট হলো, 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, সবকিছু কিন্তু আরবিআই ইস্যু করবে, কিন্তু একমাত্র 1 টাকার নোট এবং যত কয়েন আছে এসব কিন্তু করবে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, ইস্যুইং অথরিটি। ওকে। লিকুইড অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটি, এর মধ্যে কোনটা কোনটা ইনক্লুড হচ্ছে অপশনগুলোর মধ্যে? এটা হচ্ছে রেপো অ্যান্ড রিভার্স রেপো রেট। লিকুইড অ্যাডজাস্টমেন্ট ফেসিলিটি মানে হচ্ছে বাজারে যে লিকুইডিটি, মানে টাকার যে ফ্লো, এটা নিয়ন্ত্রণের জন্য আরবিআই প্রতিদিন এই দুটোকে প্রধানভাবে ব্যবহার করে থাকে, একটা হচ্ছে রেপো রেট, একটা হচ্ছে রিভার্স রেপো রেট। তো আরবিআই এই দুটো দিয়ে প্রতিদিন ডিসাইড করে যে বাজারে টাকা বেশি থাকবে না কম থাকবে। ভিআরআর ইন্ট্রোডিউসড বাই আরবিআই স্ট্যান্ডস ফর, এটা হবে অপশন সি, ভেরিয়েবল রেট রেপো। আচ্ছা, নিচের কোনটা কোয়ান্টিটেটিভ ক্রেডিট কন্ট্রোল নয়? অপশনের উত্তর হচ্ছে ক্রেডিট রেশনিং। ক্রেডিট কন্ট্রোলস টুলস কিন্তু দু ধরনের হয়, একটা হচ্ছে কোয়ান্টিটেটিভ টুলস, যেটা হচ্ছে পুরো ব্যাংকিং সিস্টেমের উপর প্রভাব, আর একটা হচ্ছে কোয়ালিটেটিভ টুলস, যেটা হচ্ছে নির্দিষ্ট কোনো সেক্টরের উপর প্রভাব। তো কোয়ান্টিটেটিভ টুলস হচ্ছে সিআরআর, এসএলআর, ব্যাংক রেট, ওপেন মার্কেট অপারেশন। আর ক্রেডিট রেশনিং হচ্ছে কোয়ালিটেটিভ টুল, যেটা হচ্ছে নির্দিষ্ট ক্ষেত্র বা একটা গ্রাহকের উপর নিয়ন্ত্রণ, এটা কিন্তু কোয়ান্টিটেটিভ নয়। এমপিসি মানে হচ্ছে মনিটারি পলিসি কমিটি, এর মধ্যে কজন মেম্বার থাকে? তো এর মধ্যে থাকে 6 জন মেম্বার, 3 জন হচ্ছে আরবিআই থেকে আর 3 জন হচ্ছে গভর্নমেন্ট থেকে। হুম।
এই মনিটারি পলিসি কমিটি হচ্ছে ইন্ডিয়ার অফিসিয়াল ইন্টারেস্ট রেট ফিক্সিং বডি। ভারতে কোন সালে ইনফ্লেশন টার্গেটিং গ্রহণ করা হয়? এটা হচ্ছে 2016 সালে, যখন মনিটারি পলিসি ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট সাইন করা হয় এবং মনিটারি পলিসি কমিটি গঠন করা হয়। ভারতে ইনফ্লেশন টার্গেটিং এর টলারেন্স ব্যান্ড কত? এটা হচ্ছে 4 ± 2%। তো আরবিআই যেন একটা, ধরো বোঝানোর জন্য বলছি, আরবিআই যেন একটা থার্মোস্ট্যাট, ঘরে তাপমাত্রা যেন বেশি না হয় বা কমও না হয়, সেটা দেখা হচ্ছে আরবিআই এর কাজ। একই রকম ভাবে ইনফ্লেশন টার্গেটিং এ আরবিআই চেষ্টা করে 4%-এর আশেপাশে ইনফ্লেশনটাকে মেনটেন করা, কিন্তু রিয়েল ওয়ার্ল্ডে তো এক্সাক্ট নাম্বার থাকবে না, তাই আরবিআই কে একটা রেঞ্জ দেওয়া হচ্ছে যেটাকে বলছে টলারেন্স ব্যান্ড। আইদার 4+2, মানে হচ্ছে 6% হচ্ছে তোমার আপার লিমিট, আর হচ্ছে 4-2, তার মানে 2% হচ্ছে লোয়ার লিমিট। তার মানে 2 থেকে 6%-এর মধ্যে যদি ইনফ্লেশন থাকে সেটা কিন্তু অ্যাকসেপ্টেবল। এই ব্যান্ডটা, এই রেঞ্জটা 2016 সালে মনিটারি পলিসি ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্টে ফিক্সড হয়। এরপরে বলছে হকি স্ট্যান্স। এটা বলতে বোঝাচ্ছে তোমার টাইট মনিটারি পলিসি। দু ধরনের পাখি আছে, একটা হচ্ছে হক, হক মানে বাজ পাখি, যার চোখ হচ্ছে তীক্ষ্ণ, ধরলেই আঁকড়ে ধরে, মানে অ্যাগ্রেসিভ। আরেকটা হচ্ছে ডোভ, ডোভ মানে শান্ত বা কোমল। আরবিআই যখন হক স্ট্যান্স নেয় তখন তারা বলে যে ইনফ্লেশন বাড়ছে, এখন আমরা শক্তভাবে কড়া ব্যবস্থা নেব। তখন কি করে? রেপো রেটটাকে বাড়াবে, লোন পাওয়া কঠিন হয়ে যাবে এবং আলটিমেটলি মানি সাপ্লাই কিন্তু কমবে। এটা হচ্ছে টাইট মনিটারি পলিসি। ফিনান্সিয়াল মার্কেটে শর্ট টার্ম লিকুইডিটি কোন ইন্ডিকেটর দ্বারা বোঝা যায়? সেটা হচ্ছে কল মানি রেট। ব্যাংকগুলো অনেক সময় আজকে রাতেই টাকা লাগবে এরকম একটা সিচুয়েশনে পড়ে। তো এই যে আলট্রা শর্ট টার্ম বোরোইং, মানে হচ্ছে ওয়ান ডে লোন, একদিনের জন্য লোন, এগুলো চলে কিন্তু কল মানি মার্কেটে, মানে ব্যাংকরা একে অন্যকে ওয়ান ডে ফান্ড ধার দেয়। পিসিএ ফ্রেমওয়ার্ক, এটা মানে কি? প্রম্পট কারেক্টিভ অ্যাকশন। এটা কোন ক্ষেত্রে প্রযোজ্য? এটা প্রযোজ্য হচ্ছে কমার্শিয়াল ব্যাংকের ক্ষেত্রে। পিসিএ ফ্রেমওয়ার্ক হচ্ছে আরবিআই এর ওয়ার্নিং সিস্টেম। যখন কোনো কমার্শিয়াল ব্যাংকের নন পারফর্মিং অ্যাসেটটা বেশি, ক্যাপিটাল কম এবং প্রফিটেবিলিটি খারাপ, তখন কিন্তু আরবিআই বলে যে তোমাকে প্রম্পট কারেক্টিভ অ্যাকশন নিতে হবে। এই পিসিএ যদি লেগে যায় তখন কিন্তু ব্যাংকের ক্ষমতা কমে যায়, ব্যাংকের বোরোয়িংস কমাতে হয় এবং ব্রাঞ্চ এক্সপেনশনও বন্ধ করতে হয়। লাস্ট কোশ্চেন হচ্ছে ইনফ্লেশন নিয়ন্ত্রণে কোন ব্যবস্থা নেওয়া হয়? তো অবভিয়াসলি ইনক্রিজিং রেপো রেট। ইনফ্লেশন মানে হচ্ছে দাম বাড়ছে কারণ লোকজনের হাতে টাকা বেশি, তাই ডিমান্ড বেশি। আরবিআই যদি রেপো রেটটাকে বাড়ায় তখন ব্যাংকগুলোর জন্য আরবিআই থেকে টাকা ধার করা কিন্তু এক্সপেন্সিভ হয়ে যায়, ফলে ব্যাংক লোন রেটসটা বাড়ায়, মানুষ তখন কম লোন নেয়, ইকোনমিতে মানি সাপ্লাই কমে যাবে, ডিমান্ড নেমে আসবে, ইনফ্লেশন কমে যাবে। ওকে।